পৃথিবীতে সবথেকে সুখী কে? সেই উত্তর আমাদের জানা না থাকলেও 2025 সালে সবথেকে সুখী দেশ কিন্তু ফিনল্যান্ড। ভারতের অবস্থান কোথায়? 2025 সালের রিপোর্ট অনুসারে ভারত রয়েছে 118 নম্বর স্থানে। আধ্যাত্মিকতার দেশে সুখ বড়ই দূরে। যদিও 2024 সালের তুলনায় ভারত কিছুটা এগিয়েছে, 126 থেকে 118। ভারতবর্ষের মানুষ কেন এত অসুখী? শুধুই কি ব্যক্তিগত কারণ, নাকি যাদের উপর সমাজের দায়িত্ব রয়েছে তারাও সেই দায়িত্ব পালন করতে পারছেন না? সুখের সন্ধানে আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়ালের বিশেষ এই পর্ব আপনাদের জন্য। সন্ধান দেওয়ার জন্য রয়েছেন আজকের অতিথি, বিশিষ্ট মনোবিদ ডক্টর অমিত চক্রবর্তী। নমস্কার, আমি জয় চক্রবর্তী। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। আমার প্রথম প্রশ্ন যেহেতু ভারত এই মুহূর্তে গোটা পৃথিবীতে হ্যাপিনেসের জায়গায়, সুখের জায়গায় 100-র ওপরে রয়েছে, অর্থাৎ তাহলে কি বলা যায় যে ভারতবর্ষের মানুষরা তারা ঠিক হ্যাপি নয়, তারা ঠিক সুখী নয়? এটা কি প্রথম প্রশ্ন আসে না? অবশ্যই ভারত খুব সুখী দেশ। অবশ্যই ভারত খুব সুখী দেশ নয়, যদিও আমরা সুখের কথাটা হয়তো ভারতেই প্রথম উচ্চারিত হয়েছিল একদম আজ থেকে 2000-3000 বছর আগে। এই সুখা এই কথাটা ব্যবহার হয়েছে। ভারতের মানুষ সুখের খোঁজ করেছেন। আমরা জানি বেদান্তে আছে হ্যাপিনেসের কথা, এবং আমাদের গৌতম বুদ্ধের পুরো যাত্রাটাই সুখের সন্ধানে, আনন্দের সন্ধানে। নির্বাণ বলতে যেটা উনি বুঝেন সেটা আনন্দেরই একটা স্বরূপ। তার অনেক পরে ওয়েস্টার্ন যেগুলো, মানে যেমন আমরা যারা বলি অ্যারিস্টটল বা এরা যে সুখ নিয়ে কথা বলেছেন সেটা অনেক পরে। তার আগে ভারতে এই সুখের জিনিসটা এসছে। আমাদের যে যোগা, সেই যোগাটা কিন্তু তার মধ্যে প্রাণায়াম একটা খুব বড় জায়গা। এই জায়গাটাও কিন্তু সুখেরই সঙ্গে তার একটা অঙ্গাঙ্গি জড়িয়ে থাকা। কিন্তু এটা ঠিক যে আজকে সুখের যে মাপকাঠি সারা দুনিয়াতে সেটাকে অনুসরণ করে যে বিভিন্ন দেশকে সুখের দিক থেকে কোন জায়গায় তার একটা রাখা হয়, তাতে ভারত সত্যি খুব পিছিয়ে আছে। মানে 146টা দেশের মধ্যে ভারতের জায়গা 118। 118 মানে ভারতের উপরে আরও 117টা দেশ আছে। তার মানে ধরে নিতে হবে যে অল্প কিছু দেশ ভারতের নিচে আছে। আর তার মধ্যে কিন্তু এটা মাথায় রাখা দরকার, আমরা অ্যাপারেন্টলি মনে করি যে আমরা খুব সুখী, মানে ভারত তো, কারণ আর্থিক দিক থেকে ভারতের অবস্থা অনেক নিশ্চয়ই খুব ভালো হয়েছে। আমরা এখন 5 নম্বর, আমরা যারা মানে এই জিডিপির দিক থেকে পৃথিবীর আমরা 5 নম্বর দেশ। কারণ আমাদের আগে আর্থিকভাবে মানে সক্ষমতার জায়গা বা আর্থিকভাবে যে সবল জায়গাটা, সেটা ভারত এখন 5 নম্বরে। তার আগে মাত্র 4টে দেশ রয়েছে। কিন্তু সুখের দিক থেকে, আনন্দের মাপকাঠিতে আমরা 117 জনের পেছনে। এবং আমাদের আগে কিন্তু রয়েছে নেপাল এবং পাকিস্তান, আমাদের একের প্রতিবেশী রাষ্ট্র, যারা আমাদেরও আগে রয়েছে, মানে তারা আমাদের থেকেও বেশি সুখী। তো এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে যে কীরকম অদ্ভুত ব্যাপার। পাকিস্তানে শোনা যায় খাবার নেই, সেখানে সাংঘাতিক হাহাকার চলছে। নেপালের মানুষও আমাদের থেকে নিশ্চয়ই অনেক গরিব, মানে আর্থিক জায়গা থেকে তারা তো সত্যিই খুব অসচ্ছল, তারপরেও তারা কিন্তু আমাদের থেকে ভালো আছে। তো এই যে ভালো থাকা, একটা দেশের ভালো থাকা, এই কনসেপ্টটা কিন্তু খুব পুরনো নয়। মানে এটা 2012-13 থেকে এই ইন্ডেক্সটা তৈরি হচ্ছে। এই প্রথম কনসেপ্টটা দিয়েছিলেন কিন্তু জিগমে সিংহে ওয়াংচুক, মানে যিনি ভুটানের রাজা ছিলেন। তিনি অ্যাকচুয়ালি প্রথম এই কথাটা বলেন যে আমরা তো সারা পৃথিবীর বিভিন্ন দেশকে কে কোথায় আছে বোঝানোর জন্য জিডিপি ব্যবহার করি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাতে যারা আমরা জিডিপির দিক থেকে এখন 5 নম্বরে, তো সেরকম আরেকটা ক্যাটেগরিও হওয়া উচিত যে হ্যাপিনেসের দিক থেকে, গ্রস
ন্যাশনাল হ্যাপিনেস, কেমন মানে এই যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, জিএনএইচ, মানে এই যে জিনিসটা, এটাও একটা মাপকাঠি হোক যে ভুটান সবার থেকে আর্থিক দিক থেকে সব থেকে দুর্বল, মানে শেষ দিক থেকে বোধহয় দ্বিতীয় বা তৃতীয়, কিন্তু আমরা উনি ক্লেম করেছিলেন আমরা আনন্দের দিক থেকে অনেক দেশের উপরে। তো সেইটা মাপার জন্যে একটা এই চিন্তাভাবনা হয়, এবং এখন প্রতি বছরই তার একটা রিপোর্ট বেরোয়, এবং তাতে এই 2025-এ যে রিপোর্ট বেরিয়েছে তাতে ভারতের অবস্থান 118। আর একটা ভালো বিষয় সেটা হচ্ছে ভারতের অবস্থানটা গত বছরের তুলনায়, গত বছর ছিল 126, তার থেকে অন্তত 8 উঠেছে, কিন্তু স্টিল আমাদের আগে পাকিস্তান রয়েছে, আমাদের আগে নেপাল রয়েছে। এবং এই যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস আমরা পিছিয়ে আছি, কেন আমরা অসুখী, এটা তো মেনে নেওয়া দরকার যে ভারত সুখী দেশ নয়, অসুখী দেশ। তো সেক্ষেত্রে অনেকগুলো জিনিস করা হয়, এবং এটা এই প্রসঙ্গে বলে রাখি যে সব থেকে সুখী 1 নম্বর দেশ হচ্ছে, এটা অনেক দিন ছিল ডেনমার্ক, ইদানিংকালে কয়েক বছর সেটা কিন্তু হচ্ছে ফিনল্যান্ড। এখন এই যে ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, তারপরে আমরা যেগুলোকে স্ক্যান্ডিনেভিয়ার দেশ বলি, সুইডেন, এই জায়গাগুলো স্বভাবতই এখানে মানুষ বেশ খুশি, ভালো থাকেন। তার কারণ হচ্ছে এদের আর্থিক অবস্থা খুব ভালো, এখানে পপুলেশনের চাপ কম, এখানে ক্রাইম রেট, মানে যেটা মানে আমাদের যে দেশে ক্রাইম রেট কম, একেবারেই অপরাধ হয় না। কোনো দেশ আছে এখানে জেলই আর রাখছে না, মানে জেলে কোনো লোক নেই বলে জেলগুলোকেই তুলে দিচ্ছে। এইরকম একটা জায়গা যেখানে লোকের মধ্যে মানে করাপশানের বোধটা কম, যারা নির্দ্বিধায়, যেখানে কোনো রেসিয়াল ডিসক্রিমিনেশন নেই, মানে একজন মানুষের সঙ্গে একজন মানুষকে আলাদা করা হয় না। মানে শুধুমাত্র আর্থিক অবস্থা নয়, আর্থিক অবস্থা হলে তো ভারত 5 নম্বরে আছে, কিন্তু আমাদের দেশে যেগুলো আছে, যে সমস্যাগুলো আমরা পিছিয়ে পড়ে আছি, সেটা হচ্ছে এখানে একটা অসম্ভব করাপশান। এবং করাপশান যাই থাকুক, মানুষের মধ্যে করাপশান বোধ, মানে মানুষ জানে যে আমাদের সবাই চারদিকে করাপ্ট, আমাদের এই করাপশান আমাদের খারাপ রাখে। তারপরে ভয়, আমার সবসময় ভয় করছে যে অন্য বিরুদ্ধ পক্ষ, যারা আমার দল নয়, যারা আমাকে পছন্দ করে না, সেই লোকের কাছ থেকে আমি সবসময় একটা ভয়ে থাকছি যে আমার তারা ক্ষতি করতে পারে। আমরা কেউ মানে নিরাপদ নই, নিরাপত্তার অভাব। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মানে কতটা কাজ করার সুযোগ জীবনে কতটা পাচ্ছি, আমি যা করতে চাই সেটা করতে পারছি কিনা, আর আমি নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারি কিনা, চলাফেরা করতে পারি কিনা, আমার যেটা প্রয়োজন আমি নিতে পারি কিনা। এই জায়গাগুলোর মধ্যে না আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের আর্থিক জায়গাটা ডেফিনেটলি, আমাদের আর্থিক জায়গা এখনও খুব দুর্বল। আমরা পার ক্যাপিটা ইনকামে যদি যাই, এখানে কিন্তু পার ক্যাপিটা ইনকামটা দেখা হয়। এই হ্যাপিনেসের ক্ষেত্রে কিন্তু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস জিডিপি দিয়ে কিছু হয় না। আমার জিডিপি খুব হাই, কিন্তু আমাদের পপুলেশনও খুব হাই। পার ক্যাপিটা ইনকাম যেটাকে বলি, প্রত্যেক মানুষের মাথা পিছু রোজগার, তাতে কিন্তু ভারত এখনও বহু, আমার তো মনে হয় প্রথম 70-80টার দেশের পরে, আরও পরে বোধ হয়। কারণ আমাদের টোটাল জনসংখ্যার, টোটাল সম্পদটা অনেক হয়েছে, কিন্তু আমাদের জনসংখ্যাও বিপুল। কারণ একই অবস্থায় ভারতের থেকে মানে চীন প্রায় একই পপুলেশান, চীন এখন একটু কমেছে, আগে বেশি ছিল, কিন্তু সেখানে তাদের গিয়ে বোঝা যাবে সেখানে কিন্তু পার ক্যাপিটা ইনকাম আমাদের 3 গুণেরও বেশি। মানে ভারতের থেকে ওখানে যে চায়নায় যাবে, চীন বেড়াতে গেলেই দেখতে পাবে যে উন্নতিটা হয়েছে সেটা আমাদের, মানে ওই ডিফারেন্সটা বুঝতে কোনো অসুবিধা হয় না। মানে সত্যি সত্যি মানুষের থাকার জায়গা, খাবার জায়গা, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষার জায়গা, তারপরে পথ ঘাট, সমস্ত কিছুর যে উন্নতির জায়গাটা, সেটা একদম মানে চীনের যে কোনো জায়গায় গিয়ে নামলেই চোখে পড়ে যায়। আমি এই জায়গাটা থেকে বলছি যে অন্যান্য দেশে যে সাংঘাতিক উন্নতি হয়েছে সেটা হয়তো তাদের অনেক দিন ধরে ছিল। ধরা যাক স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো, পশ্চিম ইউরোপের দেশগুলো, আমেরিকা এবং সম্পন্ন দেশগুলো। ইনসিডেন্টালি আমেরিকা সব থেকে 1 নম্বর দেশ আর্থিক দিক থেকে, ওরা পার ক্যাপিটা ইনকামেও সবচেয়ে বেশি এবং টোটাল ইনকামেও বেশি। সেইখানেও কিন্তু ওরা কিন্তু হ্যাপিনেসের দিকে অনেকটা পেছনে, প্রায় 25-30 জনের পরে আর কি। তার কারণ ওখানে ক্রাইম রেট বেশি, ওখানে লোকের মধ্যে হানাহানি মারামারি বেশি, ওখানে লোকে নিরাপত্তার অভাব বোধ করে। এইগুলো জানে, মানুষের সম্পর্কের জায়গায় ওখানে সমস্যা আছে, যেগুলো আজকে এইখানে নেই, এই স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে কম। যেগুলো আমাদের, যেমন ওরা দেখিয়েছে যে পশ্চিম ইউরোপের বেশ কিছু দেশ, যেমন নেদারল্যান্ড, মানে তারপরে যেমন ধরা যাক আমাদের মানে ইউরোপের আরও কিছু দেশ, যেগুলো ছোট ছোট দেশ কিন্তু খুব ভালো, লিথুয়ানিয়া, মানে যেখানে কোনো হানাহানি, যেখানে কোনো হয়তো সেভাবে পুলিশিংই হয় না, লোকে ক্রাইম রেট অত্যন্ত লো, কারোর কোনো ভয় নেই।
তো এইগুলো আছে, যেমন আমাদের এখানে আমাদের এদিকে যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এগুলোও কিন্তু খুব মানে হ্যাপিনেসের দিক থেকে অনেকটা উপরে, কারণ সেখানেও না মানুষের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি রয়েছে। তারা মনে করে এখানে ডিসক্রিমিনেশন নেই, যে কেউ গিয়ে থাকলে কেউ কাউকে এসে বিরক্ত করবে না। আমরা সেই জায়গাটায় অনেক পিছিয়ে আছি। আমাদের হয়তো এই যে পজিশনটা উঠেছে তার একটা কারণ হয়তো যে আমাদের আর্থিক অবস্থাটা একটু ভালো হয়েছে বলে, কিন্তু অন্য যে দিকগুলোতে ভালো না হলে আমরা হ্যাপিনেসের দিক থেকে আগে যেতে পারছি না। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে নিরাপত্তার অভাব, আমাদের মধ্যে ভীষণ রকম ভাগাভাগি, দলাদলি। আমাদের, কারণ আমরা যদি বলি ডেমোক্রেসি বহু দেশে আছে, কেমন ডেমোক্রেসি সারা পৃথিবীর অধিকাংশ দেশই ডেমোক্রেসির মধ্যে রয়েছে। এমনকি এই যে পশ্চিম ইউরোপের দেশগুলো কিংবা এই স্ক্যান্ডিনেভিয়ার দেশ, সেখানেও সবাই একটা ডেমোক্রেসির মধ্যে। ডেমোক্রেসি মানেই খারাপ তা তো নয়, কিন্তু আমাদের এখানে ডেমোক্রেসি যদি মানে এই হয় যে যার যা খুশি করতে পারে, যার ক্ষমতা আছে, যে ক্ষমতায় থাকে সে যা খুশি করতে পারে, এই যে মানসিকতাটা কিন্তু সব দেশের ডেমোক্রেসিতে নেই। এবং নেই বলেই তারা কিন্তু সুখের দিক থেকে অনেক উপরে আছে, তারা ভালো থাকে, তাদের কোথাও ভয় করে না কোথাও যেতে, তাদের মনে হয় না এই আমার কেউ পিছু নিয়েছে, আমার দিকে কেউ নজর রাখছে, আমার কেউ চরিত্র হনন করবে, এগুলো করে না। এবং সেই জন্যে নিশ্চিন্ত মনে আজকে একটা যে ভারতীয়দের অভিজ্ঞতা হচ্ছে, তারা যখন এই কিছু কিছু দেশে গিয়ে থাকে তাদের একবারও মনে হয় না ভারতীয় বলে তাদের দিকে কেউ কোনো ডিসক্রিমিনেশন সেখানে আছে, মানে কেউ কিছু। আমি একটা এক্সাম্পল দিতে পারি, যদি এই যে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডে, সেখানে সত্যি গেলে বোঝা যায় যে ওরা যেহেতু কলোনি করেছিল সারা দুনিয়া জুড়ে, সেই সব লোক কিন্তু এখন গিয়ে ইউকেতে ভিড় করেছে, তারাও সব ব্রিটিশ এখন। সেখানে না সত্যি সত্যি রাস্তা দিয়ে কে গেল, তার গায়ের রং কী, সে লম্বা না বেটে, আর সে কোন ভাষায় কথা বলছে, তার ধর্ম কী, এগুলো নিয়ে না কারোর কোনো বদারেশন নেই। কে একটু আস্তে চলে, কার একটু চোখে দেখার সমস্যা আছে, কে হুইল চেয়ারে যাচ্ছে, এগুলো নিয়ে কেউ ভাবিত নয়, সবাই অ্যাকসেপ্টেড। এই ইনক্লুসিভিটি সেখানে ভীষণ প্রবল, তার ফলে লোকে থাকতে পছন্দ করে। আমাদের এই যে মানুষ চলে যায় মাইগ্রেট করে, আমাদের দেশের মানুষ আমরা দেখি, যেটা একেবারে আমরা ব্রেন ড্রেন বলি, এটা ব্রেন ড্রেন না, এটা হচ্ছে যে একটা দেশ যেখানে গেলে আমি ভালো থাকবো, আমার কাজের সুযোগ বেশি, আমি রোজগার বেশি করব, আমাকে কেউ কোনো আমার পেছনে লাগবে না, আমাকে কোনো রকম বাধা দেবে না, আমাকে টেনে নামিয়ে আনবে না। এইখানে আজকে যে ভারতবর্ষ 118 নম্বরে রয়েছে, কিন্তু ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের সংস্কৃতি, এটা তো হওয়ার কথা ছিল না। এটা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংস্কৃতি, কালচার, যেটা সারা পৃথিবীর কালচারকে কন্ট্রোল করেছে। সেইটা কেন হলো আমার প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে স্যার তার সঙ্গে, এই জন্যেই কি মানুষের, আপনি বলছিলেন না বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে মানুষ, সুখের সন্ধানে যাচ্ছে, এই যে বিভিন্ন মানে সংস্থা তৈরি হচ্ছে, যারা তার বিভিন্ন মানুষ সেখানটায় যাচ্ছে, ধর্মীয় সংস্থা অথবা ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থা, তারা হিমালয়ের পাদদেশে কেউ আছে, কেউ এমন একটা জায়গায় আছে যেখানটা হয়তো মানুষজন চট করে যাচ্ছে না, সেখানে গিয়ে, যেমন আমি খুব সাধারণ একটা ব্যাপার বলতে পারি, আপনি নিশ্চয়ই গেছেন স্যার, সেটা হচ্ছে অরোভিল, যেখানটা, সেখানে সবাই সমান, সে একটা অন্য দেশের মতো সব জায়গায়। এই যে দুটো প্রশ্ন স্যার যদি একটু বলেন। আমি একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে যে, তুমি দ্বিতীয়টা যেটা বললে সেটা আগে বলি, যে মানুষ সুখের সন্ধানে অনেক কিছু করে, মানে আমরা তো জানি যে টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, এগুলো লোককে সুখী করে না, কেমন, এগুলো একটা সময় ভালো লাগে, খানিকটা পেলে মন্দ হয় না, কিন্তু অনেক পেয়ে গেলে তার কোনো বিশেষ লাভ হয় না, কেমন একটা। তাহলে তো আমাদের অভিজ্ঞতা বলছে সব থেকে সম্পন্ন লোকেদের মধ্যেই ডিপ্রেশন সবচেয়ে বেশি। তো সেইটা তো হতো না, লোকে তার জন্যই সুখ চায় বলেই তো লোকে গিয়ে কি করে, একটা সংগঠনে যোগ দেয়, ধর্মের হাত ধরে সবচেয়ে বেশি লোক, ধর্ম বলো, স্পিরিচুয়ালিটি বলো, যেগুলো আমরা বলি, সেগুলোকে ধরে ভালো থাকার চেষ্টাটা বেশি অংশ মানুষ করে। তুমি অরোভিলের কথা বললে, অরবিন্দর মানে মতধারায় যারা রয়েছেন, তারা শ্রী অরবিন্দের, তারা বিভিন্ন দেশের লোক, তারা ওখানে যান, সবাই ইকুয়াল। যে কোনো ধর্মীয় মনোভাবে একটা মন্দিরে যদি কেউ যায়, সেখানে তো আলাদা করা হয় না, বা মসজিদে গিয়ে যখন নামাজ পড়ে, সে কে বড় লোক নামাজ পড়ছে আর কে গরিব নামাজ পড়ছে, সবাই সমান। তো এই ইকুয়ালিটির জন্য, মানে ইকুয়ালিটি পাবো বলেও কিন্তু লোকে ধর্মীয় সংগঠনে যায়। ইকুয়ালিটি আমাদের মধ্যে সুখের ভাবটা জাগায়। আমরা যদি ইকুয়াল মনে করি সবার সঙ্গে, আমার যদি মনে না হয় যে ও আমার থেকে বড়, তাহলে আমি ভালো থাকি। এই জায়গাটা থেকে
এই ইকুয়ালিটি জায়গা থেকে লোকে ধর্মীয় সংগঠনে যায়, সামাজিক সংগঠনেও যায়। অনেকে না যারা যারা এই হচ্ছে আমি ধরে নিচ্ছি কোনো একটা মানুষের ভালো করার জন্য কাজ করছেন, কোনো একটা বিশেষ জনগোষ্ঠীর জন্য কাজ করছেন, তারা তার মধ্যেও ভালো থাকেন, কারণ তারা একটা পারপাস নিয়ে জীবনে বাঁচছেন। আরও ভালো থাকে যারা যারা অ্যাকচুয়ালি কোনো ধরা যাক পরিবেশ নিয়ে তারা কাজ করছেন, কেমন তারা একটা রক্তদান মানুষ যাতে করে তার জন্য কোনো একটা ভালো পারপাস নিয়ে কাজ করছেন, এরাও ভালো থাকেন। এরা ওই একসঙ্গে থাকেন এবং সেখানে সবাই মিলে যে কাজটা করেন সেখানে উঁচু নিচু নেই। হ্যাঁ, ডেফিনেটলি তাদের একজন নেতা থাকে, কিন্তু এই সবাই এক জায়গায় রয়েছে, আমরা সবাই সমান, সবাই কমরেড। এই কমরেডশিপের জায়গাটা, ভ্রাতৃত্বের জায়গাটা খুব বড় হয়ে থাকে, তার জন্যও তারা ভালো থাকেন। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে অন্য দেশে চলে যাওয়ার প্রবণতা শুধুমাত্র আর্থিক অবস্থা ভালোর জন্য না, ওখানে গেলে ঝামেলা কম, ওখানে পেছনে লাগে কম, ওখানে উন্নতির সম্ভাবনা বেশি। দেখবেন লোকে বলে টাকা করতে যাচ্ছি না আমেরিকায়, ওখানে কাজ করার সুযোগটা অনেক বেশি বলে যাচ্ছে। এটা কিন্তু সত্যি কথা, মানে শুধুমাত্র অর্থ রোজগারের জন্য লোকে বাইরে চলে যায় না, সেখানে কাজ করে তাড়াতাড়ি স্বীকৃতি পাবে। সত্যি তো আমেরিকায় যারা কাজ করছে বা ধর সম্পন্ন দেশগুলোতে আজকে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ল্যাবে কাজ করে, তারা একেবারে ইকুয়াল। তারা যে ভালো কাজটা করে সেটা আর বাকি সে ভারতীয় বলে তার কাজটাকে স্বীকৃতি দেওয়া হয় এরকম ঘটনা কচিত কদাচিৎ ঘটে, এটা হয়ই না। আমেরিকা আসলে কি হয়, আমেরিকা শুধু নয়, বলছি ইউরোপ, হ্যাঁ, ভারতবর্ষের যা মস্তিষ্ক, যা মানুষের যা কোয়ালিটি, সেটা ওরা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে না, ইনস্ট্যান্ট পেয়ে যায়। কারণ ভালো মস্তিষ্কগুলো তারা তো ওই জায়গাটাই যেতে চায় যেখানে গেলে তার সব থেকে বেশি ডেভেলপমেন্ট হবে, সব থেকে বেশি তার আমরা যেটাকে বলি তার স্ফুরণ হবে, কেমন সব থেকে বেশি যে বিকশিত হবে, সেই জায়গায় মানুষ যেতে চায়। তারা এই আমাদের এই যে সুখের ইন্ডেক্সে আমরা যদি উপরে থাকতাম তাহলে মানুষ কিন্তু দেশ ছেড়ে যেত না। এখানে কাজের জায়গাতে নানা রকম দলাদলি, এখানে নেপোটিজম, এখানে এর লোক ওর লোক, এই জিনিসটা চলতে থাকে। এটা দুঃখের। আমরা একসময় বলেছি আমাদের মধ্যে সহনশীলতা কত বেশি ছিল। সহনশীলতা না থাকলে ভারতে এই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বসবাস করতো না। গত 1000 বছর ধরে, 1200 বছর ধরে বাইরের মানুষরা এসছেন, তারা তো এখানে ঘর বানিয়েছেন, কেমন আজকে সেই লোকগুলো, আজকে সেই সহনশীলতা আমরা কোথায়? আমরা তো একদমই সহনশীল নই, আমরা তো কাউকে সহ্য করতে পারছি না, আমরা অন্য বহিরাগতকে পছন্দ করছি না, আমরা সবসময় একটা। কিন্তু আমাদের স্যার, আমাদের তো দেশ এরকম ছিল না। আমি যেটা প্রথম প্রশ্ন বলেছিলাম ছিল না, কিন্তু এর পেছনে না একটা কারণ ডেফিনেটলি আমি বলবো যে এটা কলোনিয়ালিজম। মানে আমাদের এখানে ব্রিটিশ যখন শাসন করতে এলো বা অন্য শাসকরাও, তারা খানিকটা তো ডিসক্রিমিনেট করেছে। আমরা যখন আমাদের শাসনভার যখন মোগলদের হাতে গেছে, যখন মুসলিমদের হাতে গেছে, তাদের মধ্যে সবাই যে খুব ভালো প্রজাপরায়ণ ছিল তা না। আমি তার মানে এই নয় যে হিন্দু রাজারাও খুব প্রজাপরায়ণ ছিল, কিন্তু এই যে ডিসক্রিমিনেশন, লোকে মনে করেছে যে আমি যদি আমার ধর্মটা রাজার ধর্ম হয় তাহলে আমি এক সুযোগ সুবিধা বেশি পাবো। তার মানে সুযোগ সুবিধা বেশি ছিল ব্রিটিশের সময়। 75 বছরের স্বাধীনতার পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আমাদের বলতে, কারণ কি 75 বছরে আমরা যে কলোনিয়াল মানসিকতা বলে তার থেকে বেরোতে পারিনি। আমরা মনে হয়েছে যে আমাদের এখনও একটা দীর্ঘ মানে বহু সংখ্যক লোক মনে করে ব্রিটিশ থাকলে ভালো হতো। ব্রিটিশটাই আমাদের শাসন করার জন্যে আমাদের কারো থাকা দরকার, আমাদের নিজেদের শাসন করার অধিকার নেই, আমরা অত্যন্ত নিকৃষ্ট। এই যে বোধটা, আমরা নিকৃষ্ট, আমরা খারাপ, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তুমি আরও বেশি করে আমরা আমাদেরই যেখানে থাকি পশ্চিমবাংলা, এগুলো আরও বেশি করে লোকে বলে যে আমাদের আর কিছু হবে না, আমাদের কোনো ভালো হবে না। মানে একটা সময় অবধি লোকে ভাবতো নেতাজি এলে তবে ভালো হবে, এখন আর সেটাও ভাবে না যে কোনো দিনই কোনো পরিবর্তন হবে না। তার থেকে কি করো, তুমি এখান থেকেই পালাও। তুমি প্রথমে এই পশ্চিমবঙ্গ ছেড়ে যাও, তারপরে ভারত ছেড়ে চলে যাও, গিয়ে তুমি নতুন একটা দেশকে নিজের দেশ বলে মেনে নাও। সেটা স্যার আমাদের কি কাম্য? কাম্য তো নয়। আজকে তো একটা যে লোকটা ফিনল্যান্ডে আছে সে তো আর ওই অন্য জায়গায় দৌড়চ্ছে না, সে তো তার নিজের দেশেই সুখী বলে সেখানে থাকছে। মাইগ্রেশন তো আমাদের মতো দেশ থেকে, অসুখী দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে লোকে। আর সেই অসুখের জায়গাটা একমাত্র পাল্টাতে পারে যদি আমি আমার সামাজিক অবস্থানটাকে ভালো করি। আমি যদি স্যার, এখানে আমার প্রশ্ন, সুখের সন্ধান, সুখের চাবিকাঠি কোথায় আছে? সুখের চাবিকাঠি ডেফিনেটলি আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা সমতার মধ্যে, ইকুয়ালিটির মধ্যে। যত ইনইকুয়ালিটি কমবে, যত ডিসক্রিমিনেশন কমবে, মানে মানুষে ভাগ, বড় লোক, গরিব লোক, কালো ফর্সা বা হিন্দু মুসলমান, কেমন বিহারি বাঙালি, যত ডিসক্রিমিনেশন কমবে তত লোকে ভালো থাকবে। এটা একটা বড় কথা। আর একটা সামাজিক দৃষ্টিভঙ্গি জায়গা যে আমি একা একা বড় লোক হব। আমাদের এখানে প্রত্যেকটা বাচ্চা ছোটোবেলা থেকে শিখে যায় তাকে লড়তে হবে, তাকে সবাইকে হারাতে হবে, সে একটা র্যাট রেসের মধ্যে ঢুকছে।
এইটাই তো 30 বছর 40 বছর আগে ছিল না। 3-4 দশক আগেও এই ধরনের অ্যাড্রেস তো আমাদের ভালো রাখতে পারে না। আজকে যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে সব থেকে তারা বেশি টাকা মাইনে পায়, সব থেকে অসুখী তারা, সব থেকে দুঃখে, তাদের মধ্যে কি বলবো পানাশক্তি সবচেয়ে বেশি, তাদের মধ্যে ডিপ্রেশন সবচেয়ে বেশি, তারা কেউ ভালো থাকছে না, যারা সব থেকে ইকোনমিকভাবে সবচেয়ে ভালো জায়গায়। তার মানে কোথাও তো গিয়ে আমরা বিচ্ছিন্ন হচ্ছি। বিচ্ছিন্নতা একটা খুব বড় জায়গা। এই যে আমরা একজনের সঙ্গে একজনের জুড়ে নেই, আমি কারোর সঙ্গে জুড়তে গিয়ে তার রং দেখছি, তার পজিশন দেখছি, তার পরিচয় দেখছি, এই জিনিসটা হচ্ছে বলেই আমরা খারাপ থাকছি। ভালো থাকতে গেলে কিন্তু এগুলোকেই সরাতে হবে। এবং আমি সবসময় বলি আলটিমেটলি সামাজিক দৃষ্টিভঙ্গিটা খুব বড় জায়গা। এই যে বাইরের দেশগুলো যারা অনেক বেশি মানে এই ইন্ডেক্সের উপরে, তাদের একটা বড় কারণ সেখানে মানুষ না জানে যে আমার কিছু হলে পাশে আরও অনেকে এসে দাঁড়াবে। আমার যদি শরীর খারাপ হয় রাষ্ট্র আমার চিকিৎসার পুরোপুরি ব্যবস্থা করবে। এবং সেটা কিন্তু আমাদের এখানকার ওই আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথীর সঙ্গে তুলনীয় নয়। ওই ইন্স্যুরেন্স করা নেই ওখানে, সমস্ত চিকিৎসা ব্যবস্থাটাই একদম সাধারণ মানুষের জন্যে। সেখানে হয়তো অপেক্ষা করতে হয় কিন্তু লোকে একদম ঠিক চিকিৎসা পায়। তো এইগুলো আছে। শিক্ষাটা ওখানে পরিষেবা এবং শিক্ষাটা আজকে শিক্ষাটা সার্বজনীন। কেমন 12 ক্লাস অবধি পড়াশুনো জেনারেলি করতে কোনো পয়সা লাগছে না কারোর। এই যে জায়গাটা শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার কাজ পাওয়ার সুযোগ, এগুলো যেখানে বেশি হবে সেখানে মানুষ ভালো থাকবে, সুখী থাকবে এবং তারা সুখের জায়গা থেকে ছেড়ে যেতে চায় না। যার জন্যে মাইগ্রেশনটা উল্টো দিকেই সবসময় হচ্ছে। আমাদের লোকগুলোই যাচ্ছে, যারা অসুখী দেশ তারাই যাচ্ছে। এটা যে কোনো ইউরোপের শহরে গেলে আমেরিকা। স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার, এই যে বারবারই মানে একটা মানুষ কাজ করতে যায়, তার তো একটা উইকলি অফের প্রয়োজন আছে। তার নিজস্ব কাজ শুধু নয়, তার মানসিক চিন্তাভাবনাকে রিচার্জ করার জন্য। এখন অনেক সংস্থা রয়েছে, আমি নাম বলছি না, সেই সংস্থার মালিকরা বলছে না 7 দিনই কাজ করতে হবে। এই ধরনের চিন্তাভাবনাতে সারা দেশ জুড়ে, আমাদের ভারতবর্ষের দেশ জুড়ে হয়তো কিছু রিয়াকশান এসেছে। কিন্তু মানে এই যে মে দিবসে আমরা 8 ঘন্টার কাজের ইতিহাস জানি, এখন কি আর সেটা হয়? এখন তো 10-12 ঘন্টা কাজ করে। এখন তো 10-12 ঘন্টা কাজ করে, 10-12 ঘন্টা শুধু না, 16 ঘন্টা কাজ করে, 20 ঘন্টা কাজ করে। এবং যারা, এটা কারণ একটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে না কাজের থেকে কাজ চাওয়ার মানুষের সংখ্যাটা অনেক বেশি। ধরা যাক এই কথাটাই কোনো একজন মালিক, এখানে যেমন ইনফোসিসের যিনি মালিক তিনি বলেছেন আমাদের 70 ঘন্টা দিনে মাসে সপ্তাহে কাজ করতে হবে। তার মানে 10 ঘন্টা করে ডেইলি 7 দিন। এটা কিন্তু আমি একজন মনোবিদ হিসেবে বলবো একেবারেই মানসিক স্বাস্থ্যের পরিপন্থী। আমার তো কাজ আজকে বহু বছর, 100 বছরের বেশি হয়ে গেছে আমরা জানি 8 ঘন্টার লেবারের কাজ। কেমন 8 ঘন্টা কাজ করবো, 1 ঘন্টা অফ। এই সারা দুনিয়া এটাকে ফলো করে। 40 ঘন্টা সপ্তাহে। উনি বললেন 70 ঘন্টা কাজ করতে হবে। তো উনি যে জায়গা থেকে বলেছেন সেটা এইরকম যে আমাদের এখানে প্রোডাক্টিভিটি লো, আমরা হয়তো আরও কম্পিটিশানে যেতে গেলে এগুলো করতে হবে। এই কথাটা না আমেরিকা ইউরোপে কাউকে বলার ক্ষমতা কিন্তু ওনার নেই। উনি ইনফোসিসে কোনো কর্মচারীকে লন্ডনে বলতে পারবেন না 70 ঘন্টা কাজ করতে হবে, কারণ সে কাজ করবে না। সে কাজ না করলে তাকে কাজ পাওয়ার জন্য লোক পেতে অসুবিধা হবে। আবার এখানে তো সত্যি 70 ঘন্টা কাজ করবে না, তুমি চলে যাও, আমার কাছে আরও অনেক লোক আছে আসার জন্যে। এটা শুধুমাত্র কোথায় সাপ্লাই বেশি, ডিম্যান্ড কম, ডিম্যান্ড বেশি, সাপ্লাই কম, তার উপর ব্যাপারটা। তো আমি বলবো এগুলো খুব রিগ্রেসিভ কথাবার্তা। আমি এমনও বলছি না যে যে আমাদের এখানে 40 ঘন্টা কাজ করার যে নিয়ম সেটাও যে ঠিকমতো লোকে করে তাও না। এটাও যেমন একটা এক্সট্রিম জায়গা যে আমার আউটপুটটা 40 ঘন্টা না। আমি একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে যে যারা গিয়ে বসে সরকারি অফিসগুলোতে 40 ঘন্টা 4 ঘন্টা লোকে কাজ করে কিনা সন্দেহ, কারণ তারা সামনা কামনা, তাদের ফাইল চালাচালি, তাদের ওখানে তাদের মোবাইল দেখা, মোবাইল নিয়ে গল্প করা, টিফিন করতে যাওয়া, সত্যি কাজের সময় কতটুকু এটা নিয়ে একটা মানে ভাব আছে। কিন্তু এটাও তো ঘটনা, কোনো জায়গায় সত্যি মানে মুখে রক্ত উঠিয়ে কাজ করতে হয়। আজকে যারা সেলসে কাজ করে তাদের প্রচুর কাজ করতে হয়, তাদের দৌড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো। আমাদের কাছে এরকম লোক প্রচুর আছে। সেই লোকগুলোকে যদি আমি চাপ দিতেই থাকি তাহলে সে মুখ থুবড়ে পড়ে মারা যাবে। তাই হচ্ছে এখন। আজকে এই প্রেশার নিতে না পেরে লোকে আত্মহত্যা করছে, ডিপ্রেশনে ভুগছে, কাজ ছেড়ে দিচ্ছে। স্যার কাজ ছেড়ে দেওয়ার ব্যাপার আপনি আনবেন না। আমি বহু মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছে আর ইচ্ছা করছে না কাজটা করতে, ইচ্ছে করছে না, ভালো লাগছে না। কাজ তো আমাদের ভালো লাগার একটা উৎস। আমি এখানে বলতে পারি একটা ছবির কথা, যে সিনেমাটা প্রায় সবাই দেখেছেন, সেটা হচ্ছে 3 ইডিয়েটস। সেখানটা আমির খান একটা দারুণ বক্তব্য দিচ্ছেন। ছবিটার মধ্যে একটা ডায়ালগ আছে যে আমরা এই যে পড়াশুনো করতে যাব, আমরা যখন কলেজে ঢুকছি আমাদের সবসময় ইচ্ছা শক্তি জাগবে আজকে নতুন কিছু শিখবো, আজকে নতুন কিছু একটা হবে। সেটাই তো নেই।
সেটাই হচ্ছে কলেজে ঢুকে আমাকে আগে ফার্স্ট হতে হবে। আপনি যে বলছেন র্যাট রেসের কথা, তো স্কুল কলেজ দুটোতেই আছে, আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে জয়েন্টে ওইটা হতে হবে, আমাকে একটা কিছু সব আমাকে সচিন টেন্ডুলকারই হতে হবে, সৌরভ গাঙ্গুলি হতে হবে, আমাকে কিন্তু দাবালুতে সবচেয়ে 1 নম্বরে হতে হবে, আবার আঁকাতেও আমাকে মাইকেল অ্যাঞ্জেলো হতে হবে। এই জিনিসটা মানুষের প্রচণ্ড অন্তত যারা শিশু কিশোর তাদের জীবনে কিন্তু খুব এফেক্ট করে না স্যার? অবশ্যই, আমি তো বলছি এইটা যখন হয় না তখন তো আমার শেখার থেকেও বেশি আমার পজিশনটা, আমি কোথায় কত নম্বরে আছে, আমার নাম্বারটা প্রধান। আমার নাম্বার তখন ঠিক করবে আমি তো নাম্বার ছাড়া কিছু দেখছি, আমি কতটা শিখেছি, আমি কতটা সেটাকে কাজে লাগাতে পারবো, কতটা সৃজনশীল হবো, সেটা তো নেই। আমি শুধু নম্বরটা, আমার এত নম্বর, তো সেটা তো একটা খুব আনফর্চুনেট জায়গা। এগুলো আমাদের এখানে হয়েছে, ওভার দি টাইম এগুলো তৈরি হচ্ছে এবং আমরা একটা নেগেটিভ দিকে যাচ্ছি, এতে তো কোনো সন্দেহ নেই। সারা পৃথিবীতে দুনিয়াতে এইভাবে কিন্তু হয় না জিনিসটা। অথচ আমাদের দেশে কিন্তু একটা স্পিরিচুয়ালিটিতে একটা সবচেয়ে হাই ক্লাস আমাদের। আমরা যে বললাম না আজকে যোগাটা আমাদের দেশ থেকে বেরিয়েছিল, কিন্তু যোগাটাকে সত্যি সত্যি নিজের করে নেওয়াটা ভারতের বাইরেই বেশি হয়েছে। কারণ এটা আমাদের মানতে হবে, এটা আমাদের নেগেটিভ জায়গা। আমার মনে হয় আমরা যতটা বেশি আমাদের এই আর্থিক জায়গাটা বাড়ানোর জন্য, আর্থিক উন্নয়নের জন্য ভাবি আমাদের সরকার বা পলিটিক্যাল দলগুলো, আমরা কিন্তু সত্যি সত্যি আমাদের আত্মিক উন্নয়ন যেটা, আমাদের মনের উন্নয়ন যেটা, ভালো থাকার জায়গা থেকে যেই উন্নয়নটা দরকার, সেটার দিকে কেউই খুব একটা আমার মনে হয় না খুব। স্যার আমার শেষ একটা প্রশ্ন আছে। রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনে দাঁড়ায় তাদের বিভিন্ন ইস্যু থাকে, জল, ভালো জল দেব আপনাকে, সারা 24 ঘন্টা জল দেব, পানীয় জল দেব, রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। কোনো পলিটিক্যাল পার্টি একটা ইস্যু রাখে না যেটা ভালো পরিবেশ দেব, কোনো পলিটিক্যাল পার্টি একটা ইস্যু রাখে না আপনার মানসিক অবস্থা ভালো করব। স্যার এক নজরে, আমরা একদম শেষ মুহূর্তে এসে গেছি অনুষ্ঠানের, এক নজরে আপনি একটু যদি বলেন যে সুখের চাবিকাঠি যদি খুঁজে পেতে হয় তাহলে সাধারণ মানুষকে কি করতে হবে? সাধারণ মানুষকে যেটা করতে হবে, প্রথম কথা তাকে সবার সঙ্গে জড়িয়ে থাকতে হবে, সম্পর্কের মধ্যে থাকতে হবে, সম্পর্কটা যে খুব দামি সেটাকে রিয়েলাইজ করতে হবে। আমরা সম্পর্কটাকে এখন আর দাম দিই না, এবং আমি যে সবার সঙ্গে জুড়ে থাকা, এতে না আর ওই দেশ হিংসা এগুলো কমে যায়। আমি যদি মনে করি যে লোকটাকে আমি মারতে যাচ্ছি সেও আমারই একটা পার্ট, এই বোধটা যদি তৈরি হয় যে আমরা সবাই একটা সিস্টেমের মধ্যে রয়েছে, আমরা সবাই একসঙ্গে রয়েছি, সেটা ভালো। আমরা বলি ভালো থাকতে গেলে যেটা করতে, বেসিক নিডগুলো তো মিটতেই হয়, তা নাহলে হয় না। কিন্তু ওই সবাই মিলে একসঙ্গে যাওয়াটা সবচেয়ে বড় কথা। আমার ছোটোবেলায় আমার এক মাস্টারমশাই বলেছিলেন যে একা একা উঠে যাস না, হাত ধরে না আরও 2-1জনকে টেনে তুলিস। এই টেনে তোলার জায়গাটা বোধহয় আমাদের জায়গায় আনা দরকার, যে আমি কতটা উঠবো সেটা বড় কথা নয়, আমরা যদি একটু কমও উঠি অসুবিধা নেই, কিন্তু ওঠার সময় আরেকজনকে টানি, আরেকজনকে টেনে তুলি, আমরা টেনে নামাই। আমি বলবো ভালো থাকতে গেলে টেনে ওঠাতে হবে, কেমন? আর আমি সবসময় বলেছি যে সমাজমুখী ভাবনা চিন্তা, অন্যের সঙ্গে কানেক্ট, অন্যের জন্য কিছু করতে পারা। আমি সবাই যদি এরকম করতো যে আমি আমার প্রত্যেকটা বাচ্চাকে যদি শেখানো যায় যে তোমাকে স্কুল জীবনে তোমাকে আরেকজনের জন্য কিছু করতে হবে, তোমাকে কলেজ জীবনে আরেকজনের জন্য করতে হবে, তোমার জীবনে তোমার একটা পরিসর থাকবে যেখানে তুমি অন্যের জন্য কাজ করবে, অন্যকে একটু ভালো রাখার চেষ্টা করবে। অন্যকে ভালো রাখতে গিয়েই না আমরা কিন্তু আসলে ভালো থাকবো, এই জিনিসটা ভাবা দরকার। আর এটা আমাদের মধ্যে থেকে, কোনো পলিটিক্যাল পার্টি এটা আমাদের করে দেবে না, কোনো সরকার করবে না। এই বোধটা আমার ধারণা যেটা, যে আমাদের বাচ্চারা যে বড় হচ্ছে তাদের বাবা মা এবং তাদের শিক্ষক শিক্ষিকা, তাদের রোলটাই সবচেয়ে বেশি। তো সেইটা মিডিয়া একটা বড় রোল প্লে করতে পারে এই পজিটিভ ইমোশনগুলো জাগানোর জন্যে, পজিটিভ ফিলিংগুলো আনার জন্যে। তো সেইগুলো যদি সবাই মিলে হয়, আমি বলছি এগুলো খুব ইউটোপিয়ান কথা, এগুলো হলে ভালো হবে কি না আমরা জানি না, কিন্তু এটা ছাড়া অন্য কোনো শর্টকাট ওয়ে কিন্তু নেই। আমি কোনো শর্টকাটে কিন্তু গিয়ে 118 থেকে 18 নম্বরে পৌঁছবো না সুখের দিক থেকে। আমাকে ওই একটু একটু করেই এগিয়ে যেতে হবে, এবং সেখানে আমাদের ওই লক্ষ্যটা থাকবে যে শুধু আর্থিক উন্নতি নয়, শুধু অনেক টাকা মাইনে বাড়লো সেটা নয়, আমাকে ভালো থাকার জায়গাটা থেকেও উপরে উঠতে হবে। আর ভালো থাকতে গেলে অন্যকে ভালো রাখতেই হবে। আজকে পলিটিক্যাল পার্টিগুলো যদি ভাবতো না যে আমরা যদি এইটা বলতো যে আমি আপনার বেসিক নিডগুলো মেটাবো, এখন তো বেসিক নিড মেটানো মানে জল টলগুলোর পাশাপাশি যেটা বলা হচ্ছে এত টাকাও তোমাদের দেবো প্রতি মাসে, সেটা তো একটা অন্যরকম
রাজনীতির জায়গা, সব পার্টি এখন বলছে আমরা টাকা দেবো তোমাদের, এক ধরনের ঘুষ দেওয়া, মানে এটাও একটা শর্টকাট মেথড, মানে আমি শর্টকাটে আমি তোমাদের ভালো রাখতে চাই। কিন্তু যদি এইটা বলতো যে না আমি এমন কি, যে তুমি পরিবেশের কথা বললে, আমরা সবাই মিলে সবার মধ্যে বিভেদগুলো দূর করব, আমরা সবাইকে ইনক্লুড করে নেব, তোমার মধ্যে আর আমরা নিরাপত্তার অভাববোধটাই নষ্ট করে দেবো, আমরা ক্রাইম রেট কমিয়ে দেবো, আমরা জেল রাখবো না, আর আমাদের জেলের দরকার হবে না, এই রকম একটা পরিস্থিতি যদি কেউ করতে পারতো, আমার ধারণা সেই বোধহয় ঠিকঠাক দেশের জন্য ভাবতো বা এগিয়ে নিয়ে যেত। কোথাও আমরা বিবেকানন্দকে ভুলে যাই, শুধুমাত্র জন্মদিনের দিন একটুখানি ফুল দিলাম, রামকৃষ্ণকে ভুলে যাই, কোথাও গিয়ে খুব যারা সত্যি সত্যি আমরা তাদের জীবন নিয়ে পড়াশোনা করেছি, পড়েছি, ছোটোবেলা থেকে জেনে এসেছি, তার আদর্শকে আমরা জেনেছি কিন্তু ইমপ্লিমেন্ট করি না নিজের জীবনে, যদি সেগুলোই করা হয়, সেগুলোও কিন্তু আমাদের জীবনটা বা জীবন ধারণাটাকে পাল্টে দিতে পারে। আমরা শুধুমাত্র বলছি, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডক্টর অমিত চক্রবর্তীর সহায়তায় আমি শুধুমাত্র আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম যে কি করা প্রয়োজন। আমি সমাজ সংস্কারক নই, ফলে এটা আগামী সময়ে সত্যি সত্যি বাস্তবায়ন হবে কি না আমি জানি না, কিন্তু একটা পথ দেখানো জরুরি। আর সেই পথ দেখানোটা হচ্ছে এই যে সুখের তালিকায় আমরা 118 নম্বর, কবে আমরা 1 নম্বরে যাব? সত্যি সত্যি আমাদের 1 নম্বরে থাকা উচিত ছিল যে ভারতবর্ষের স্পিরিচুয়ালিটি, ভারতবর্ষের সংস্কৃতি যে পর্যায়ে একসময় ছিল, সেই পর্যায়ে যদি আমরা তাকে সত্যি সত্যি আমাদের জীবনে সেটাকে আনতে পারি তাহলে হয়তো যাবে, কিন্তু সত্যি কি হবে আমরা জানি না। কিন্তু বললাম যে পথ দেখানোটা জরুরি, এবং সেই পথে দু একটা আলো অন্তত আমরা যদি জ্বালাতে পারি তাহলে সেটাই আমাদের সাফল্য। অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের এই ধরনের একটা অনুষ্ঠান আপনারা দেখলেন। যদি আপনাদের কখনো মনে হয় যে আপনারা কোনো ধরনের কমেন্ট করবেন, মন্তব্য করবেন, কারণ আপনাদের বক্তব্য, আপনাদের মন্তব্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়ালকে, আপনাদের জেসিকে পাশে রাখবেন। আমি অন্তত চাইছি যে আরও এই ধরনের কিছু অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। নমস্কার।